jungle. Audio jungle. যেভাবে চালানো হয় হাদিকে হত্যার কিলিং মিশন, সিসিটিভি ফুটেজ ফাঁস, হিটলিস্টে ৫০ ব্যক্তি। এস আলমের টাকায় ওসমান হাদের উপর হামলা, ৪০০ কোটি টাকার মাস্টার প্ল্যানে অনুসন্ধানে বেরিয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। রাজধানীর ব্যস্ত সড়কে প্রকাশ্য দিবালোকে ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদের উপর গুলিবর্ষণের ঘটনা প্রথমে অনেকের কাছে নিছক রাজনৈতিক সহিংসতা বলে মনে হয়েছিল, কিন্তু ঘটনার পরপরই পাওয়া গোয়েন্দা তথ্য, তদন্তের অগ্রগতি এবং সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহ একে একে ভিন্ন এক চিত্র সামনে আনতে শুরু করেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, হাদির উপর এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি একটি সুদূর প্রসারী, সুপরিকল্পিত এবং বহুমাত্রিক ষড়যন্ত্রের অংশ, যার নেপথ্য সূত্র দেশের বাইরেও বিস্তৃত। তদন্ত সংশ্লিষ্ট একাধিক গোয়েন্দা সূত্রের ভাষ্য অনুযায়ী হাদির ওপর হামলাটি ছিল একটি কথিত কিলিং মিশনের অংশ। এই মিশনের মূল উদ্দেশ্য ছিল জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ের প্রভাবশালী ও প্রতিবাদী রাজনৈতিক কণ্ঠগুলোকে সরিয়ে দেওয়া এবং এর মাধ্যমে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করা। বিশ্লেষকদের মতে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে পরিকল্পিত নাশকতা চালিয়ে প্রশাসনকে চাপে ফেলা এবং নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করাই এই নকশার অন্যতম লক্ষ্য। গোয়েন্দা সূত্রগুলো দাবি করছে, এই ষড়যন্ত্রের সূত্রপাত ঘটে গত ৮ আগস্ট ভারতের রাজধানী নয়াদিল্লিতে। অভিযোগ রয়েছে, সেদিন দিল্লির লোধি গার্ডেন এলাকায় শেখ হাসিনার একটি কথিত গোপন ডেরায় একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে দেশের অন্যতম শীর্ষ ধনকুবের এস আলম উপস্থিত ছিলেন বলে দাবি করা হচ্ছে। সূত্রগুলো বলছে, মক্কা মদিনা হয়ে দুবাই ঘুরে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে তিনি সেখানে পৌঁছান। একই বৈঠকে পলাতক আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক, মোহাম্মদ আলী আরাফাত এবং মুহিবুল হাসান চৌধুরী নফেল উপস্থিত ছিলেন এমন দাবিও উঠেছে। ওই বৈঠকেই অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করে আওয়ামী লীগকে পুনর্বাসনের একটি ব্লুপ্রিন্ট চূড়ান্ত হয় বলে গোয়েন্দা সূত্রের ভাষ্য। সবচেয়ে চাঞ্চল্যকর দাবি এসেছে অর্থের জোগান নিয়ে। তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এস আলম ওই বৈঠকে শেখ হাসিনার হাতে নগদ ২৫০০ কোটি টাকা তুলে দেন এবং আরও ২০০০ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন, অর্থাৎ মোট প্রায় ৪৫০০ কোটি টাকার একটি তহবিল গঠনের কথা উঠে আসে। এই বিপুল অর্থের উদ্দেশ্য কি, এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে জনমনে। গোয়েন্দা তথ্য অনুযায়ী এই ফান্ডের লক্ষ্য ছিল নির্বাচনের আগ পর্যন্ত দেশ জুড়ে ব্যাপক নাশকতা সৃষ্টি, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ভেতরে প্রভাব বিস্তার এবং জুলাই বিপ্লবের শীর্ষ নেতাদের টার্গেট করে একে একে সরিয়ে দেওয়া। বিশ্বস্ত সূত্রের বরাতে জানা গেছে, এস আলমের দেওয়া অর্থের একটি বড় অংশ ইতোমধ্যে ঢাকার আন্ডারওয়ার্ল্ডে কিছু কুখ্যাত হিটম্যানদের হাতে পৌঁছেছে। এদের মাধ্যমেই বিভিন্ন কিলিং মিশন বাস্তবায়নের পরিকল্পনা করা হয় বলে দাবি তদন্তকারীদের। এই হিটলিস্টে আরও কয়েকজন গুরুত্বপূর্ণ নাম রয়েছে বলে আলোচনা চলছে। একাধিক সূত্রের দাবি অনুযায়ী জুলাই যোদ্ধা হাসনাত আবদুল্লাহ এবং এবি পার্টির নেতা ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের নামও নাকি ওই তালিকায় ছিল। যদিও বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি, তবে এই দাবিগুলো নতুন করে উদ্বেগ তৈরি করেছে। আন্তর্জাতিক মাত্রাও পাচ্ছে এই অভিযোগ। আল জাজিরার সাংবাদিক জুলকার নাইম সায়েরের উদ্ধৃতি দিয়ে সামাজিক মাধ্যমে আলোচনায় এসেছে, ভারতীয় গোয়েন্দা সংস্থার মদদে অন্তত ৮০ জন প্রশিক্ষিত কিলার বাংলাদেশে প্রবেশ করেছে। এদের একমাত্র কাজ ছিল জনপ্রিয় ও প্রতিবাদী মুখগুলোকে সরিয়ে দিয়ে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করা, যাতে নির্বাচন ভণ্ডুল হয়ে যায়। বিশ্লেষকদের মতে, এই দাবি সত্য হলে তা দেশের নিরাপত্তা ব্যবস্থার জন্য এক ভয়াবহ সংকেত। হাদির উপর হামলার ঘটনায় গ্রেপ্তার বা শনাক্ত হওয়া শুটার ফয়সাল করিম মাসুদ নিষিদ্ধ ছাত্রলীগের পদধারী নেতা ছিলেন, এটি এখন অনেকটাই প্রমাণিত বলে দাবি তদন্ত সংশ্লিষ্টদের। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে, জামিনে থাকা একজন দাগী আসামি কিভাবে এত বড় ও স্পর্শকাতর একটি অপারেশনে সাহস পায়। একাংশের মতে এর পেছনে ছিল দিল্লি থেকে আসা অর্থ, সেই অর্থে কেনা অস্ত্র এবং প্রশাসনিক ছত্রছায়া। এসব কারণেই ফয়সালের মতো ব্যক্তিরা বেপরোয়া হয়ে ওঠে।
গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে হামলার আগের বিস্তারিত টাইমলাইন। তথ্য অনুযায়ী ৪ ডিসেম্বর রাত ৮টা ১৮ বাংলা মোটরের ইনকেলাব কালচারাল সেন্টারে ফয়সাল ও তার সহযোগী কবির প্রায় ৬ মিনিটের একটি বৈঠকে ওসমান হাদির সঙ্গে ঘনিষ্ঠতা তৈরির চেষ্টা করে একসঙ্গে কাজ করার প্রস্তাবও দেওয়া হয়। এরপর ৯ ডিসেম্বর রাতে ফয়সাল আবার ওই কেন্দ্রে যায়, এবার তার সঙ্গে নতুন সহযোগী আলমগীর। ওই বৈঠকে নির্বাচন প্রচারণা নিয়ে আলোচনা হয় এবং এর মাধ্যমেই ফয়সাল হাদির প্রচারণা টিমে যুক্ত হয়। তদন্তে বলা হয়েছে, হাদির প্রচারণা টিমে যুক্ত হওয়ার পরই হত্যার পরিকল্পনা চূড়ান্ত হয়। ১২ ডিসেম্বর সেগুনবাগিচায় হাদির প্রচারণায় সরাসরি অংশ নেয় ফয়সাল ও তার সহযোগীরা। এরপর নরসিংদী, সাভার ও মানিকগঞ্জ সহ বিভিন্ন এলাকায় র্যালিতে তারা সক্রিয়ভাবে অংশ নেয়, যা ছিল লক্ষ্যবস্তুর গতিবিধি বুঝে নেওয়ার কৌশল। ১১ ডিসেম্বর প্রস্তুতির অংশ হিসাবে ফয়সাল পশ্চিম আগারগঞ্জে তার বোনের বাসায় ওঠে। সেখান থেকেই হামলার চূড়ান্ত পরিকল্পনা করা হয় বলে তদন্তকারীদের দাবি। হামলার দিন ভোরে ফয়সাল ও তার সহযোগীরা উবেরে করে একটি রেস্তোরাঁয় যায়। সেখানে তাদের সঙ্গে ছিলেন সহযোগী আলমগীর এবং বান্ধবী মারিয়া। তদন্ত সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী ওই রেস্তোরাঁয় বসেই হামলার শেষ পরিকল্পনা ও দায়িত্ব বণ্টন করা হয়। এরপর সুযোগ বুঝে তারা হামলা চালায় এবং হাদিকে গুলি করে হত্যার পর দ্রুত দেশ ছেড়ে পালিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। আলমের কথিত ৪,৫০০ কোটি টাকার অনুদান, দিল্লি থেকে পরিচালিত নাশকতার ছক এবং দেশীয় বিদেশি চক্রের সম্ভাব্য সম্পৃক্ততা সব মিলিয়ে দেশের নিরাপত্তা ব্যবস্থা এক বড় পরীক্ষার মুখে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে হাদির উপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি একটি বৃহত্তর অস্থিতিশীলতার পূর্বাভাস। এই ষড়যন্ত্রের পূর্ণাঙ্গ চিত্র উদ্ঘাটন না হলে সামনে আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। হাদির হত্যাকাণ্ডকে ঘিরে যে অভিযোগ ও দাবি সামনে আসছে তা যদি সত্য প্রমাণিত হয়, তাহলে তা শুধুমাত্র একটি রাজনৈতিক হত্যাকাণ্ড নয়, বরং রাষ্ট্রীয় নিরাপত্তা, গণতন্ত্র এবং আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়। এখন দেখার বিষয়, তদন্ত কতদূর এগোয় এবং এই ঘটনার নেপথ্যের পূর্ণ সত্য কতটা উন্মোচিত হয়। জনমনে একটাই প্রশ্ন, এই ষড়যন্ত্র কি এখানেই থামবে, নাকি সামনে আরও ভয়ঙ্কর অধ্যায় অপেক্ষা করছে? বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিদেশে থেকেও বিএনপি এবং পুরো জাতিকে ঐক্যবদ্ধ রেখেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এটি একমাত্র তার মতো নেতার পক্ষেই সম্ভব হয়েছে। তিনি বলেন, ঘোষিত সময়ে তারেক রহমান দেশে ফিরবেন। তার শারীরিক উপস্থিতি দল ও দেশের মানুষকে আরও বেশি উৎসাহিত এবং অনুপ্রাণিত করবে। গত সোমবার ২২ ডিসেম্বর চট্টগ্রাম বিভাগীয় ব্যবসায়ী ফোরামের উদ্যোগে আয়োজিত বাণিজ্য সংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ওই সংলাপে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। আমির খসরু বলেন, বাংলাদেশের মানুষ নির্বাচন পেছাতে চায় না, তবে একটা গোষ্ঠী যারা নির্বাচন চায় না তাদের বিষয়ে জনগণের সন্দেহ আছে। নির্বাচন না হলে, নির্বাচিত সংসদ বা সরকার না থাকলে যাদের লাভ, তাদের বিষয়ে দেশের মানুষের সন্দেহ রয়ে গেছে। দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। মতবিনিময় সভায় তিনি বলেন, বিএনপি যদি জনগণের ভোটে ক্ষমতায় যায়, ব্যবসাকে ব্যবসায়ীদের হাতে রাখার চেষ্টা করা হবে। আমলাতন্ত্রের ক্ষমতা খর্ব করে ব্যবসায়ীদের হাতকে শক্তিশালী করা হবে। ব্যবসা করার ক্ষেত্রে যাতে ঘাটে ঘাটে ব্যবসায়ীদের কোনো ধরনের হয়রানির শিকার হতে না হয়, আমলাতন্ত্রের পেছনে ছুটতে না হয়, সেই ব্যবস্থা করা হবে। তিনি আরও বলেন, রাজনীতিবিদদের কাছে ব্যবসায়ীদের যেতে হবে না, ব্যবসায়ীদের কাছেই আসবেন রাজনীতিবিদ বা সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিরা। তারা জবাবদিহি করবেন। মোট কথা, আগামীতে কেবল রাজনীতির গণতন্ত্রায়ন নয়, ব্যবসারও গণতন্ত্রায়ন করতে চায় বিএনপি। আমির খসরু বলেন, যেখানে ছোট বড় সব ব্যবসায়ী প্রাপ্য সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে ব্যবসা পরিচালনা করতে সর্বস্তরের ব্যবসায়ীকেও এগিয়ে আসতে হবে। সাবেক এই মন্ত্রী বলেন, চট্টগ্রাম বন্দরে গণহারে কন্টেইনার চেকিংয়ের নামে হয়রানি করা হয়। অসাধু কাস্টমস কর্মকর্তারা এর সুযোগ নেন। এমন সফটওয়্যার চালু করতে হবে যার ফলে কোনো কন্টেইনার চেক করতে না হয়। তিনি বলেন, একটি মুদি দোকানের ব্যবসা খুলতে গেলেও নাকি ১৯ জায়গায় যেতে হয়। জাহাজ রিসাইক্লিং শিল্পে পরিবেশ অধিদপ্তরের একটি ছাড়পত্র পেতে ২ মাস অপেক্ষা করতে হয়। আমির খসরু বলেন, ব্যাংকিং খাতে দুর্নীতি ও লুটপাটের প্রধান কারণ হচ্ছে বিগত সরকারের আমলে কেন্দ্রীয় ব্যাংকের হাতে কোনো ক্ষমতা ছিল না, কখনো প্রধানমন্ত্রীর দফতর, কখনো রাজনৈতিক ব্যক্তি কিংবা শক্তিধর ব্যক্তির ইশারায় ব্যাংকের গভর্নর পরিচালিত হয়েছেন।
এ কারণে ব্যাংক লুটের পাশাপাশি শেয়ার বাজারেও লুটের ঘটনা ঘটেছে। অথচ বিএনপির আমলে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। তিনি বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় এলে ব্যাংকিং খাতসহ বিভিন্ন খাতে পেশাদার লোকজন বসাবে, যাদের ওপর কোনো হস্তক্ষেপ থাকবে না। এছাড়া দক্ষ জনশক্তি গড়ে তোলা, দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা সহ অর্থনৈতিক উন্নয়নে বিএনপি আগামীতে কি ব্যবস্থা গ্রহণ করবে তার সারসংক্ষেপ তুলে ধরেন আমির খসরু। নগরীর ৫ তারকা হোটেল রেডিসন ব্লুর মেজবান হলে ইঞ্জিনিয়ার আলী আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রামসহ ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, বান্দরবান, রাঙ্গামাটি, বান্দরবান সহ বিভাগের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ী নেতারা উপস্থিত থেকে তাদের সমস্যা ও সংকটের কথা তুলে ধরেন। বাণিজ্য সংলাপে ব্যবসায়ী নেতাদের মধ্যে বক্তব্য রাখেন বিজিএমইএ নেতা ও এমিয়ান গ্রুপের এমডি আব্দুস সালাম, কেডিএস গ্রুপের এমডি সেলিম রহমান, সিকম গ্রুপের কর্ণধার আমিরুল হক, মীর গ্রুপের এমডি আব্দুস সালাম, পিএইচপি গ্রুপের পরিচালক জহিরুল ইসলাম রিঙ্কু, প্যাসিফিক ডিন্সের এমডি তানভীর আহমেদ, সি&এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এসএম সাইফুল আলম সহ অন্তত ২০ ব্যবসায়ী প্রতিনিধি বক্তব্য রাখেন। সভা শেষে বিভিন্ন ব্যবসায়ীর প্রশ্নের জবাব দেন আমির খসরু।